কি জুলাই যোদ্ধা, মন খারাপ কেন? আজকে একটা পোস্ট দেখলাম, তারেক রহমান পোস্ট দিছে যে জনগণ যদি চায় হাসিনার সন্তানরা রাজনীতি করতে পারবেন। এটা দেখে না আমার খুব খারাপ লাগছে। একটা দলের প্রধান, আমরা চিন্তা করছিলাম যে তিনি ম্যাজিক্যাল তারেক হবেন, কিন্তু এই জায়গায় এসে আমাদেরকে তিনি একেবারে হতাশ করতেছেন। এক কথায় হতাশ কেন লাগবে? মানে এটা তো নতুন কোনো কথা না, আমরা আগেও কিন্তু দলীয় প্রধানদের কাছ থেকে এটা দেখেছি। তুমি আজকে যেটার কথা বলছো ওই কথাটা সম্ভবত তারেক রহমান রয়টার্সকে যে সাক্ষাৎকারটি দিয়েছেন ওইখানে এক প্রশ্নের জবাবে তিনি এটা বলেছেন। কিন্তু মানে আমি তোমাকে ডাকি জুলাই যোদ্ধা বলে। দেখো, এর আগে কিন্তু জামায়াত ইসলামের যে আমির ডাক্তার শফিকুর রহমান তিনিও একই কথা বলেছেন, এবং সেটাও খুবই সম্প্রতি। আমি যদি ভুল না করি তাহলে সম্ভবত গত মঙ্গলবার বরিশালে গিয়ে জনসভায় তিনি বলেছেন যে জনগণ চাইলে তারা আবার ফিরে আসতে পারে, আওয়ামী লীগকে আবার রাজনীতি করার সুযোগ দেওয়া যেতে পারে। তবে একটা জায়গা তুমি সম্ভবত মিস করেছো, সেটা হচ্ছে এগুলোর আগে পিছে তবে কিন্তু যদিও এরকম কিছু অব্যয় ব্যবহার করা হয়েছে। এটাগুলো কি আসলে মানে জনগণ এখানে কিভাবে চাইবে? আমরা দেখছি হচ্ছে একটা গণভোট হবে, কিন্তু গণভোটে তো এরকম কোনো বিষয়ে কথা বলে আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা সেই জিনিসটা নাই। জুলাই সনদ অনুযায়ী জনগণ আসলে কিভাবে চাইবে? জামাতও একই কথা বলতেছে, আবার বিএনপির তারেক রহমানও একই কথাই বলতেছে। আসলে এই যে হতাশ হচ্ছে। আমি তোমাকে এই জায়গাটাতে আসলে বোঝানোর চেষ্টা করছিলাম, তারা দুজনেই বলছেন, দুই দলের প্রধানই এই কথা বলছেন, কিন্তু কিছু প্রি কন্ডিশন দিয়ে, ওই যে দেখো না শর্ত প্রযোজ্য, সেরকম একটা স্টার্ট দিয়ে শর্ত প্রযোজ্য যে তাদের বিচার হতে হবে। আওয়ামী লীগকে একটা, আওয়ামী লীগ তো দল হিসেবে, আওয়ামী লীগ অথবা ব্যক্তি হিসেবে, দল তো না, প্রতিষ্ঠান তো আর দায়ী হয় না, দায়ী হয় প্রতিষ্ঠান যারা পরিচালনা করে তারা। দল হিসেবে আওয়ামী লীগকে, অর্থাৎ আওয়ামী লীগ যারা চালিয়েছে তাদেরকে একটা বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে। ওই বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে, বিচার প্রক্রিয়া যে রায় হবে, শাস্তি হবে। ইতিমধ্যেই আমরা দেখেছি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের শাস্তি হয়েছে, একটা রায়, তার যাবজ্জীবন হয়েছে। তার যে ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল, তাদেরও কিন্তু শাস্তি হয়েছে। তারা যদি রাজনীতিতে আসতে চায়, তারা যদি বাংলাদেশে এসে রাজনীতি করতে চায়, তাহলে তো তাদের অবশ্যই ওই শাস্তিগুলোর মধ্যে দিয়ে যেতে হবে। তুমি তারেক রহমানের আজকে একটা কথাকে মার্ক করেছো, একটু পেছনে চিন্তা করে দেখো, কিছুদিন আগে উনি বিবিসিকে একটা সাক্ষাৎকার, বিবিসি বাংলাকে একটা, কিন্তু সেখানে উনি বলেছিলেন কিন্তু কেউ রাজনীতি করবে তার অর্থ এই নয় যে তাকে বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে না। তারা বিচার প্রক্রিয়ার মুখোমুখি হবেন, বিচার তাদের হবে, বিচার কার্যকর হবে অবশ্যই। তারপরে তারা রাজনীতিতে আসলেন না, তারা ব্যবসা বাণিজ্য করলেন না কি করলেন সেটা তার পরবর্তীতে হবে, কিন্তু আগে বিচার হবে। এটা কিন্তু দুইজনই বলছে, তারেক রহমানও বলছেন, পাশাপাশি ডাক্তার শফিকুর রহমানও বলছেন যে বিচার প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার পর জনগণ সিদ্ধান্ত নেবে যে তারা রাজনীতি করবে কিনা। এখন একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে ব্যক্তি এবং দল দুইটার বিষয়। সেটা মানে কেউ যদি অপরাধ করে, সেটা যদি ব্যক্তি হয় তারও বিচার হবে, এবং তিনি দলের কথা বলেছেন, সেটা যদি কোনো দলও হয় সে দলেরও বিচার হবে। তাহলে এক্ষেত্রে বিষয়টা কেমন হয়ে গেল না? দলের বিচার মানে কি? দল তো একটা প্রতিষ্ঠান মাত্র। দলকে যদি তুমি একদম আলাদা করে নিয়ে দেখো, একটা পার্টি, একটা পলিটিক্যাল পার্টি, এই পলিটিক্যাল পার্টিটা তো একটা জড় পদার্থ। এটার তো আর বিচার হবে না। বিচার হবে যারা এই দলটা পরিচালনা করেছে, যারা এই কাজগুলো করেছে। এবং কাজগুলোর কথা তুমি চিন্তা করো, তোমার সারা জীবন তুমি দেখে এসেছো শেখ হাসিনার শাসন, তুমি এর বাদে আসলে সেইভাবে কিছু দেখো না, অন্য কোনো সরকারকে দেখার তোমার সুযোগ হয়নি। এবং শেখ হাসিনার শাসনকে তুমি কিভাবে দেখে এসেছো? নিষ্পেষণ, গুম, খুন, অন্যায়ভাবে উঠিয়ে নিয়ে যাচ্ছে, যার জন্য আমরা এই জুলাই আন্দোলন করলাম এবং তাকে দেশ থেকে বিতাড়িত করছি। হ্যাঁ, ওইটারই চূড়ান্ত ফলাফল তো জুলাইয়ে এসে একটা বিস্ফোরণের মাধ্যমে, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে সম্পন্ন হয়েছে। তো এই শেখ হাসিনাকে তুমি দেখে এসেছো যে তোমাকে জুলাইয়ের মতো একটা আন্দোলন করতে উদ্বুদ্ধ করেছে, এক কথায় বাধ্য করেছে, তুমি রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছো, এবং এই আন্দোলনটা সম্পন্ন করতে তুমি বাধ্য হয়েছো, তুমি নেমে এসেছো, তুমি সুস্থ স্বাভাবিকভাবে কাজ করেছো, তারপর তুমি পড়াশোনা কন্টিনিউ করেছো, শেষ করে তুমি চাকরি করছো। তোমার বিষয়টা কিন্তু আলাদা। এটার জন্য অনেকে মারা গেছেন, বলা হয়ে থাকে জাতিসংঘের হিসাবে 1400 জনের বেশি মারা গেছে, এবং আহত হয়েছে, পঙ্গু হয়েছে, এখন পর্যন্ত হাসপাতালে কাতরাচ্ছে অনেকে। তো তোমার কি মনে হয় এতখানি এত কিছু হয়েছে, সেই জিনিসগুলির কোনো বিচার হবে না? সবচেয়ে বিস্ময়কর তো এটাই যে আমরা তাদের মধ্যে কোনো অনুতাপ বা সামান্য সরি বলা, এই সৌজন্যতা আমরা এখনো দেখিনি। সম্প্রতি সজীব ওয়াজেদ জয়ের একটা সাক্ষাৎকার দেখলাম, বোধহয় আল জাজিরাতে দেওয়া সাক্ষাৎকারে।
সেখানে দেখলাম তিনি এক ধরনের দায় স্বীকারের কথা বলেছেন, যে পার্শিয়াল দায় তাদেরও ছিল, মূলত কাজ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। হ্যাঁ, এখন আইন শৃঙ্খলা বাহিনী কি তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল? 17 বছর ধরে আইন শৃঙ্খলা বাহিনীকে তারা তাদের পছন্দ মতো লোকজনকে খুঁজিয়ে খুঁজিয়ে নিয়োগ দিয়ে বসিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী কি তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল যে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাটা ঠিক ঘটিয়েছে? এবং এই সমস্ত ঘটনার কোনো বিচার হবে না, শাস্তি কার্যকর হবে না, কিছুই হবে না। দিল্লি থেকে নিয়ে এসে কাউকে আবার ঢাকার চেয়ারে বসিয়ে দেওয়া হবে। তুমি প্রসেসটাকে কি এত সহজ কিছু হিসেবে দেখছো? তারা আসলে নির্বাচনকে সামনে রেখে যেভাবে কথাগুলো ডেলিভারি করছে, ডক্টর শফিকুর রহমানও একইভাবে, যে আওয়ামী লীগকে তারা মানে হচ্ছে কামব্যাক করবে বিচার প্রক্রিয়ার মাধ্যমে। তারেক রহমান বলছেন যে তাদের সন্তানরা রাজনীতি করতে পারবে। মানে বিষয়টা হলো এরকম যে গাছ খারাপ কিন্তু তার ফল ভালো। তাহলে আসলে এটা মানে কেমন না একটা দ্বিচারিতার হয়ে যায় না দুইটার বিষয়ের মধ্যে, যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসলে। তারা যেই অপরাধ করেছে, এরপরে তো আমার মতে মানে আমি যেই জিনিস দেখেছি, হ্যাঁ, আমার সামনে আমার ফ্রেন্ড মারা গিয়েছে, এবং আমি এমনও দেখেছি যে গুলি খেয়েছে, মগজ বের হয়ে গেছে, এরকম অনেক ঘটনা দেখেছি। আমি তো কখনো চাইবো না যে হচ্ছে তারা এই দেশে কখনো রাজনীতি করতে পারুক, সেটা বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসো। এখন কি তাহলে হচ্ছে আওয়ামী লীগের ভোট ব্যাংক যেটা আছে সেটা উভয় পক্ষ টানার জন্য কি বিষয়টা এরভাবে বলছে? ভোট ব্যাংকের একটা ইস্যু দুই দলের ক্ষেত্রেই কাজ করছে, এটা আমরা শুরু থেকেই দেখছি। এমন অনেক জনসভা দেখেছি যেখানে বিএনপির রাজনীতিবিদরা, বিএনপির এমপি প্রার্থীরা বলেছে আপনারা আসুন, আমরা আপনাদের সুরক্ষা দিব। এটা আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনসভা থেকেও দেখেছি। একই জিনিস কিন্তু আমরা জামাতের দিক থেকেও দেখেছি। ভোট একটা ইস্যু, ভোট তারা টানতে চাচ্ছে, কিন্তু মাঝখানের প্রসেসগুলি বাদ দিয়ে না। একটা জিনিস আমি তোমাকে এখানে বলতে পারি, সেটা হচ্ছে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অ্যাডলফ হিটলারের ওই সমস্ত কিছুর পর জার্মানি কিন্তু দেশ হিসেবে শেষ হয়ে যায় নাই। তারা একটা রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে দিয়ে গেছে, যে যারা হিটলারের সাথে ছিল, নাৎসি বাহিনীতে জড়িত ছিল, সমর্থক ছিল, কোনো অপতৎপরতার সঙ্গে যুক্ত ছিল, তাদেরকে একটা যথাযথ বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে গেছে। তারপরে যখন ওই বিচারগুলো সম্পন্ন হয়েছে, তারপরে কয়েকটা প্রজন্ম কিন্তু পার হয়ে গেছে। এখন কিন্তু আবার হিটলারের ওই নীতি আদর্শ নিয়ে অনেকে রাজনীতি করছে জার্মানিতে, এবং জার্মানিতে ওটা নিষিদ্ধ না। তার মানে কি, একটা প্রসেসের মধ্যে দিয়ে আসছে। যারা দোষ করেছে, যাদের অন্যায় ছিল, হিটলারের তো ভয়াবহ রকম নানাবিধ অন্যায় ছিল, ওই অন্যায়গুলোর সঙ্গে যারা যুক্ত ছিল তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করার পরে, শেষ হওয়ার পরে তারা রাজনীতি করছে। এখন তুমি কেন এটার সাথে একমত না যে আওয়ামী লীগ নামটা ধরে যারা রাজনীতি করেছিল, তাদের যারা সব মানে এই অপকর্মগুলোর সঙ্গে যারা জড়িত ছিল, গুম, খুন, ধর্ষণ, তারপরে জুলাইয়ে যেটা হয়ে গেল, যেটা তারা করে নাই, কিন্তু এটা তো না যে দল হিসেবে আওয়ামী লীগের 1 থেকে 100 পর্যন্ত সবাই এর সাথে যুক্ত ছিল। যদি যথাযথ শাস্তি প্রক্রিয়ার ব্যবস্থা করা যায়, সবাই ওই শাস্তির মধ্যে দিয়ে আসে। দেখো, শেখ হাসিনার ইতিমধ্যে ফাঁসির রায়ও হয়েছে, তার ছেলে মেয়েদের 5 বছর 10 বছর করে শাস্তি হয়েছে, কারাদণ্ড হয়েছে, মামলার বিচারাধীন, এখনো বিচারাধীন অনেক মামলা। এইসব মামলা এবং আওয়ামী লীগের আর যা যা আছে বড়, যারা এখন বন্দি আছে, অথবা যারা এখন ভারত থেকে নানা রকম কলকাঠি নাড়ার চেষ্টা করছে, বা অন্য দেশ থেকে অনলাইনে যুক্ত হয়ে উস্কানোর চেষ্টা করছে, এই লোকগুলোকে যদি আইনের আওতায় আনা যায়, তারা যদি শাস্তি পায়, তাহলে তাদের পরবর্তী প্রজন্ম বা তার পরবর্তী প্রজন্ম বা তারও পরবর্তী প্রজন্ম, তাদের রাজনীতিতে দোষটা কোথায়? বিষয়টাকে কি এভাবে দেখতে পারো না? এভাবে কি দেখা সম্ভব? এভাবে দেখা যায়, কিন্তু আরেকটা বিষয় নিয়ে আমার না খুব আজকে এটা নিয়ে ঘাটছিলাম। বিষয়টা হচ্ছে দুই দল, জামায়াত এবং বিএনপি, তারা বলছে যে দুর্নীতির ব্যাপারে তারা একদম জিরো টলারেন্স। এটা আওয়ামী আমলে শেখ হাসিনাও বলেছে। তো এখন আবার কর্মসংস্থানের অনেক ব্যবস্থা করবে, বেকারত্ব থাকবে না, এরকম অনেক প্রতিশ্রুতি তো হচ্ছে ওই যে টোপের মতো, জনগণকে ধরার জন্য ছিপ ফেলে যে টোপ ফেলে যে হচ্ছে মাছ ধরার যে বিষয়টা, অনেকটা এরকম। তো এরকম বিষয় কিনা এটা ভাবার এই জন্যই কারণ, আজকেও দেখলাম যে একটা পথসভায় বা হচ্ছে নির্বাচনী কোনো কার্যক্রমে বিএনপির একজন প্রার্থী বলছে অন্তত 12 তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজিটা আর কইরেন না। হ্যাঁ, ঠিক আছে। আসলে এই যে মানে জুলাইয়ের পরে জামাতেরও অনেক ভুল আছে, বিএনপিরও অনেক ভুল আছে। তারা যখন এই প্রতিশ্রুতি দেয়, নির্বাচনের পরে আসলে এটা কতটুকু বাস্তবায়ন করবে, এটা নিয়ে না মানে খুব
মানে ভাবায় আর কি বিষয়টা। এটা আসলে খুব মজার একটা জিনিস। সেটা হচ্ছে মানে আমার জন্মাবধি যতগুলো নির্বাচন বুঝেছি দেখেছি, প্রত্যেকটা নির্বাচনে ইশতেহার ছিল, ইশতেহার পরবর্তী সরকারকে দেখেছি, কখনো আমি দেখিনি ইশতেহার বাস্তবায়ন হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয়। প্রতিশ্রুতির ফুলঝুরি, খুবই সুন্দর সুন্দর কথা, প্রেজেন্টেশন ইত্যাদি এত অসাধারণ যে তাকিয়ে থাকতে ইচ্ছা করে পুরো অনুষ্ঠানের দিকে। কিন্তু পরবর্তী পর্যায়ে গিয়ে যখন ধরো সরকারের 1 বছর 2 বছর 5 বছরও পার হয়ে যায়, তখনও দেখা যায় না যে ইশতেহারের 20%ও বাস্তবায়ন হয়েছে। তো এবার আমরা প্রতিশ্রুতি পেয়েছি, খুবই প্রতিশ্রুতি পেয়েছি। অনেক জায়গায় দুর্নীতির কথা বলছিলাম আমি। টাইমস যে কিছুদিন আগে তারেক রহমানকে নিয়ে একটা প্রতিবেদন করেছে যে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী, সেখানে একটা শব্দ তারেক রহমানের নামের আগে বসিয়ে দেওয়া হয়েছে, যেটা তার আগের আমলের দুর্নীতির বিষয়টিকে হাইলাইট করে। তো এই জিনিসগুলি আছে। বিএনপির যে চাঁদাবাজির কথা বলছি, এই অভিযোগ আমরা অনেক দিন থেকে শুনে আসছি, এবং প্রার্থীদের বিচ্ছিন্নভাবে অনেক এলোমেলো কথাও শোনা যাচ্ছে। তো আসলে পুরো ইশতেহারের মধ্যে অনেক কিছু তারা করবে, স্বাস্থ্য নিয়ে করবে, নারী খাতে করবে, জামাত এবং বিএনপি দুই পক্ষই অর্থনীতি নিয়ে করবে, দুর্নীতি নিয়ে করবে। কিন্তু একটা জিনিসের ক্ষেত্রে আমার আসলে খুব অবজেকশন লেগেছে, সেটা হচ্ছে ওই জন্য আমি আগে বলে নিলাম যে ইশতেহার মানে কিন্তু প্রতিশ্রুতির ফুলঝুরি, যেটা রুলস রেগুলেশনের মতো হ্যাঁ দিতে হয়, ওরা দিচ্ছে এবং খুবই সুন্দর করে দিচ্ছে। কিন্তু এই খুবই সুন্দর করে দেয়া প্রতিশ্রুতির মধ্যেও আমি গত 1.5 বছরে ডক্টর ইউনূসের যে পররাষ্ট্র নীতি দেখেছি, যে দৃঢ়তা দেখেছি। দেখো আমরা T20 বিশ্বকাপ বর্জন করতে পারলাম একটা কনসার্ন থেকে যে আমাদের নিরাপত্তা দিতে পারছে কিনা। তারপরে ধরো গত 1.5 বছরে দিল্লির সাথে আমাদের যে কূটনৈতিক সম্পর্ক, যেভাবে একদম চোখে চোখ রেখে কথা বলার যে কূটনৈতিক সম্পর্ক, এই যে দৃঢ়তা কখনো আমরা দেখি নাই এই জিনিসটা। এবং ভবিষ্যতে আমাদের জেনারেশনটা এটাকে ওন করছে খুব ভালোভাবে। মানে এটাকে তোমাদের জেনারেশন না, আসলে দেশের জন্য ভালো যে কোনো কিছু আমরা সবাই ওন করি যে এটাই হওয়া উচিত, এরকমই হওয়া উচিত। এই জিনিসটা আমি দুই দলের কারো ইশতেহারে দেখলাম না। সবার সঙ্গে বন্ধুত্ব, এবং মজার জিনিস হচ্ছে জামাতের ইশতেহারে আলাদা করে উল্লেখ করা হয়েছে ভারতের সাথে তারা সুসম্পর্ক বজায় রাখবে। অথচ এই জামাতি কিন্তু মানে সবচেয়ে বলা হয় যে ভারত বিদ্বেষী, মাঠে এরকম একটা মানে প্রচার আছে ব্যবহার করে তাদের যে ভারত, মাঠের গুজব অনেকটা এরকম যে বিএনপি ক্ষমতায় আসছে ভারতের সাথে কোনো একটা ষড়যন্ত্র করে, একটা ষড়যন্ত্র তত্ত্ব আছে। এখন যদি দেশকে বলছে যে হচ্ছে তারেক রহমান বাংলাদেশে আসছে ভারতেরকে মুসলেকা দিয়ে, তারপর হ্যাঁ এরকম কথাবার্তাও আছে। অথচ আমি জামাতের মধ্যেও ঠিক ওই দৃঢ়তা দেখলাম না। এবং থ্রু আউট দ্য পুরো নির্বাচনী প্রচারের মধ্যে কোনো পক্ষ থেকেই এক নাহিদ ইসলাম ছাড়া বিএনপি বা জামাত এত এত সভা সমাবেশ দেখতে পাচ্ছি, এত নিউজ আমরা কভার করছি, আমি কোনো জায়গায় দেখিনি যে আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বা ভারতের বিরুদ্ধে যায় এরকম একটি শব্দও কেউ উচ্চারণ করছে। আসলে বড় যেই ব্যর্থতাটা সেটা তো এইখানেই। কারণ দুর্নীতি নিয়ে তুমি বলবে, তুমি নিজে দুর্নীতিবাজ হলেও তুমি বলবা যে আমি গেলে দুর্নীতি নির্মূল করব, অর্থনীতিকে ভালো করব, দেশের নিরাপত্তা ব্যবস্থার উন্নতি করব, নানা কিছু করব, যা 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 যেখানে কনসার্ন আছে সব কিছু আমি করে দিব। কিন্তু ঠিক এই বিষয়গুলি আমি কি করে বাস্তবায়ন করব তার ছবি কিন্তু ইশতেহারে থাকে না। এবং এই কথার ফুলঝুরি দিয়েও কেউ আমাদের পররাষ্ট্র নীতির ব্যাপারে ওই দৃঢ় অবস্থানটা দেখাতে পারেন নাই। এই জায়গাটাতেই আমার মনে হয় এক ধরনের দুঃখ থেকে যায় যে এখন তারা বলতেই পারছে না, পরবর্তীতে তারা যখন ক্ষমতায় আসলে আসবে তখন তারা কতটুকু এর করতে পারবে। যেখানে প্রতিশ্রুতি যেগুলি করা উচিত সেই প্রতিশ্রুতিগুলি তারা দিয়ে যাচ্ছেন। আমরা নিশ্চয়ই আগামীতে অতীতের চেয়ে ভালো পরিস্থিতি দেখতে পারবো, এই প্রত্যাশাটুকু শুধু রাখা যায়। এর বেশি আসলে এখন নির্বাচন হলে 12 তারিখের পর বোঝা যাবে যে কে আসলে কোন ঘাটের পানি কোন ঘাটে গিয়ে থাকে। তাহলে সাব্বির মন কি একটু ভালো হলো এখন? হ্যাঁ আগের চেয়ে একটু ভালো, টেনশন কমেছে। তাহলে আমরা এখন একটু নির্বাচনী প্রচার করে ফেলি। হ্যাঁ নির্বাচনী প্রচার করাই যায়। দর্শক 12 তারিখ সারাদিন হ্যাঁ মার্কায় ভোট দিন।